ব্যয় ধরা হয়েছে ৫৫,০০০ কোটি টাকা। তিনি বলেন, গভীর সমুদ্র বন্দর আইন এখন পাশের অপেক্ষায়। গভীর সমুদ্র বন্দর স্থাপনের জন্য একটি আইন আমরা খসড়া চূড়ান্ত করে ফেলেছি। এটা ভেটিং সম্পন্ন করে আগামী অধিবেশনে আমরা এই আইনটিকে আমরা পাশ করতে পারবো বলে আমাদের বিশ্বাস। অর্থায়নের কার্যক্রম এটাও আমরা চীনের কাছে, এবং একই সঙ্গে জাপানও আমাদেরকে এই ব্যাপারে অর্থায়ন করার জন্য আগ্রহ প্রকাশ করেছে। মন্ত্রী এক প্রশ্নের জবাবে জানান, সরকার প্রায় 11,500 কোটি টাকা ব্যয়ে নদী খনন প্রকল্প হাতে নিয়েছে। এই প্রকল্প বাস্তবায়নে সরকার তার সময়কালে 50টি ড্রেজার সংগ্রহ করবে। 11,473 কোটি টাকা হলো এই প্রকল্প। এই প্রকল্পটা হলো নদী খননের জন্য। 50টি ড্রেজার যদি হয় তাহলে আমরা আমাদের নদী পূর্ণ উদ্যমে খনন করার সুযোগ পাবো। আমরা বিশ্বাস করি আমাদের এই মেয়াদকালের মধ্যেই সরকারি ব্যবস্থাপনায় অনুদান এবং প্রাইভেট সেক্টরে সব দিয়ে আমাদের 50টা ড্রেজার আমরা কার্যক্রম পুরো উদ্যমে শুরু করতে পারবো। অনুষ্ঠানে নৌ পরিবহন সচিব আব্দুল মান্নান হাওলাদার, গভীর সমুদ্র বন্দর সেলের সিইও ক্যাপ্টেন শফিকুল্লাহ উপস্থিত ছিলেন। শওকত মিল্টন, এটিএন বাংলা, ঢাকা। প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের বাসায় ককটেল বিস্ফোরণের মামলায় বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসিরুদ্দিন অসীমকে 6 মাসের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি শামীম হাসান ও বিচারপতি রেজাউল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আগাম জামিন দেন। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে ব্যারিস্টার নাসিরুদ্দিন অসীমের আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন অভিযোগ করেন, সরকার প্রতিহিংসাপরায়ণ হয়েই এই মামলা করেছে। আফতাব গ্রুপ অর্থ সংবাদ। অনলাইনে লেনদেনের জন্য নেক্সট জেনারেশন সিস্টেম চালু করতে মিলেনিয়াম আইটির সঙ্গে চুক্তি সই করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। এই উপলক্ষে দুপুরে সিএসসি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, বিশ্বের সর্বাধুনিক এই পদ্ধতি চালু হলে শেয়ার বাজারে লেনদেনের ক্ষেত্রে প্রতি সেকেন্ডে 2250টি অর্ডার নেওয়া সম্ভব হবে। সিএসসি প্রেসিডেন্ট ফখরুদ্দিন আহমদ, সাবেক প্রেসিডেন্ট সালমান ইস্পাহানি এ সময় উপস্থিত ছিলেন। ট্রাস্ট ব্যাংক আন্তর্জাতিক সংবাদ। মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া দুই কোরিয়ার মধ্যে গত কয়েকদিন ধরে চলা উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে। 4 দিনের এই মহড়াকে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া স্বাভাবিক বলে বর্ণনা করলেও উত্তর কোরিয়া একে উস্কানি হিসেবে দেখছে। তবে কোরীয় সীমান্ত অঞ্চলের প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মার্কিন ও দক্ষিণ কোরীয় সেনাদের সতর্ক করতে কয়েক দফা গোলাবর্ষণ করেছে উত্তর কোরিয়া। দেশের বিভিন্ন স্থানে হরতালের সমর্থনে বের হওয়া বিএনপির মিছিলের সময় পুলিশের সাথে সংঘর্ষে অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। এছাড়া বরিশাল প্রেস ক্লাবের সামনে পুলিশের হামলায় আহত হন 20 সাংবাদিক। প্রেস ক্লাবে বিএনপি আয়োজিত একটি প্রেস কনফারেন্সে অংশ নিতে যাবার সময় পুলিশ লাঠিচার্জ করলে এই ঘটনা ঘটে। সাংবাদিকরা সাথে সাথে সদর রোডে ক্যামেরা ও কলম রেখে রাস্তায় শুয়ে প্রতিবাদ জানান। এর আগে সকালে পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের হামলায় বিএনপি সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান সরোয়ার সহ 30 নেতাকর্মী আহত হন। এদিকে জেলা 200 বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। নাটোরে বিএনপির মিছিলে পুলিশের লাঠিচার্জে সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু সহ আহত হয়েছেন 20 নেতাকর্মী। এ সময় মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশ 2 রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। ঘটনাস্থল থেকে পুলিশ 3 জনকে আটক করে। তবে পুলিশের দাবি, এই ঘটনায় তাদের 2 সদস্য আহত হয়েছে। এদিকে ফেনীতে হরতালের সমর্থনে বিএনপির মিছিল থেকে গ্রেপ্তার করা হয়েছে 19 জনকে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরি করতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ধরিত্রী ফাউন্ডেশন ও ইউথ ইন অ্যাকশন অন ক্লাইমেট। জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এই মানববন্ধনে বলা হয়, জলবায়ু পরিবর্তনের অন্যতম শিকার নারী ও প্রতিবন্ধীরা। এর জন্য দায়ী দেশগুলোর কাছ থেকে জলবায়ু তহবিল আদায়ে সরকারের আরও পদক্ষেপ নেওয়ার কথাও বলেন বক্তারা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 150তম জন্মবার্ষিকী উপলক্ষে নবরূপে ঠাকুর নামে ঠাকুর উৎসব শুরু করেছে ব্রিটিশ কাউন্সিল। মূল উৎসব আগামী বছরের ফেব্রুয়ারিতে শুরু হলেও বিকেলে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ব্রিটিশ কাউন্সিলের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর ম্যাথিউ নোলসেন, শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান, বাংলা একাডেমির মহাপরিচালক ড শামসুজ্জামান খান উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
রবীন্দ্র অনুপ্রাণিত ফ্যাশন শো, সঙ্গীতানুষ্ঠান, পাশ্চাত্য ফিউশন নিয়ে রবীন্দ্র নৃত্য সহ কবির উপর লেখা নিয়ে কর্মশালার আয়োজন করা হয়েছে এই উৎসবে। এএনবি পাম্প বাংলাদেশ জিম্বাবুয়ে ক্রিকেট সিরিজ সংবাদ। আবারও বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব উঠল সাকিব আল হাসানের কাঁধে। জিম্বাবুয়ে সিরিজের জন্য নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা দায়িত্ব নিতে না যাওয়ায় মে জুনে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পর আবার দায়িত্ব ফিরিয়ে দেওয়া হল বিশ্বের ১ নম্বর অলরাউন্ডারকে। সেই সাথে এক সিরিজ পর দলে ফিরেছেন মোহাম্মদ আশরাফুল ও তামিম ইকবাল। তাওসিয়া ইসলামের রিপোর্ট। আগের বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে প্রথম দায়িত্ব পেয়েই ইনজুরিতে পড়েন মাশরাফি বিন মর্তুজা। সে সময় সহ অধিনায়ক সাকিবকে দায়িত্ব পালন করতে হয়। চলতি বছর জানুয়ারিতে ত্রিদেশীয় সিরিজের জন্য অধিনায়ক হিসেবে মনোনীত করা হয় সাকিবকে, কিন্তু মাশরাফি পুরোপুরি সুস্থ হয়ে উঠলে অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে আবারও দায়িত্ব ফিরিয়ে দেওয়া হয় নড়াইল এক্সপ্রেস মাশরাফিকে। প্রথম ম্যাচেই তাকে আবারও ইনজুরি আঁকড়ে ধরে। সুস্থ হয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ফিরলেও অধিনায়কত্ব নেয়ার বিষয়ে আগ্রহী নন তিনি। তাই বোর্ডকে বিকল্প চিন্তা করতেই হয়। না, ক্যাপ্টেন আমরা জিম্বাবুয়ের জন্য করবো, কারণ ওয়ার্ল্ড কাপের জন্য আমি করবো না। এই কারণে কারণ দেখেন আমাদের কিন্তু আমরা জিম্বাবুয়ে খেলার পরে আমাদের আবার ডোমেস্টিক লিগে চলে যাবো, সেই সময় দেখবো যে আমাদের প্লেয়াররা কারা ফিট আনফিট। আউট অফ দ্য টিম দেন উই হ্যাভ দ্য ক্যাপ্টেন। ক্যাপ্টেন যখন আমরা তাকে দায়িত্ব দেবো, দিয়ে বলবো যে দেখো দিস ইজ দ্য প্রবেবল সাইড, ইফ ইউ হ্যাভ এনি রিজার্ভেশন টেল মি। দল বিপাকে পড়লে অধিনায়কত্ব নিতে বরাবরই অনীহা সাকিবের। তারপরও বোর্ডের সাথে 1.5 ঘন্টার বৈঠক শেষে রাজি হন তিনি। সত্যি কথা বলতে যে ইচ্ছা ছিল এটা তো বলা যাবে না, অবশ্যই বলা যাবে না ইচ্ছা ছিল, কারণ তা নাহলে আমি কখনোই বলতাম না যে আমি মেন্টালি প্রিপেয়ার্ড না। তো এখন করতে হবে, ওইভাবে প্রিপেয়ার্ড হইতে হবে। সবকিছু মিলায় আমার কাছে যেটা মনে হয়েছে যে ওয়ার্ল্ড কাপ পর্যন্ত না করাটাই আমার জন্য ভালো হবে। সাকিবের সম্মতির পরই রোববার বিকেলে ঘোষণা করা হয় জিম্বাবুয়ে সিরিজের জন্য 15 সদস্যের বাংলাদেশ দল। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে বাদ পড়লেও এশিয়ান গেমসের স্বর্ণজয়ী দলকে নেতৃত্ব দেয়া মোহাম্মদ আশরাফুল ফিরেছেন। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন তামিমও। ফলে আসন্ন সিরিজে বাংলাদেশ দলে আরও আছেন সাকিব, মাশরাফি, কায়েস, জুনায়েদ, রকিবুল, মুশফিক, রিয়াদ, নাইম, রাজ্জাক, শুভ, শফিউল, রুবেল এবং নাজমুল। তাওসিয়া ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। এ পর্যায়ে রয়েছে পার্টিস খেলার খবর। ব্রিসবেনে নিষ্প্রাণ ড্রয়ের দিকে এগিয়ে যাচ্ছে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট। অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস অ্যালিস্টার কুকের জোড়া সেঞ্চুরিতে চতুর্থ দিন শেষে অস্ট্রেলিয়ার চেয়ে 88 রানে এগিয়ে আছে ইংল্যান্ড। তাদের হাতে আছে 9 উইকেট। বিনা উইকেটে 19 রান নিয়ে দিন শুরু করে ইংলিশরা। 11 রান নিয়ে খেলতে নেমে ক্যারিয়ারে 19তম সেঞ্চুরি তুলে নেন স্ট্রাউস। উদ্বোধনী জুটিতে 188 রান যোগ করার পর 110 রানে ইংলিশ অধিনায়ককে সাজঘরে ফেরান মার্কাস নর্থ। কুকও তুলে নেন ক্যারিয়ারের 14তম সেঞ্চুরি। এরপর জোনাথন স্ট্রটকে সাথে নিয়ে ইংল্যান্ডের স্কোর এগিয়ে নেন কুক। 132 ও ট্রট 54 রানে অপরাজিত থাকেন। প্রথম ইনিংসে সফরকারীদের 260 রানের জবাবে অস্ট্রেলিয়া করে 481 রান। শেষ করবার আগে ইউসিবি সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার। সেনাবাহিনীর সম্পত্তি দখলে রাখতেই দেশে হরতাল ডাকা হয়েছে টোকিওতে প্রধানমন্ত্রী। পদ্মা সেতু নির্মাণে অর্থ সহায়তা চাইবে বাংলাদেশ। হরতাল বানচালের উদ্দেশ্যে গণগ্রেপ্তার শুরু করেছে সরকার, অভিযোগ বিএনপির। সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না, দাবি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর। আপিল বিভাগে কাল খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি মামলার লিভ টু আপিল ও আদালত অবমাননা মামলার শুনানি। আদালতকে ঘিরে কঠোর নিরাপত্তা। দ্রব্যমূল্য ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে আরও সতর্ক থাকার পরামর্শ 14 দল নেতাদের। এবং সয়াবিন তেলের দাম নিয়ন্ত্রণে সরকারের প্রতি হাইকোর্টের রুল। 2 সপ্তাহের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ। এই ছিল এখনকার সংবাদ।